2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনা তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 12 জুন রাজধানীর একটি হোটেলে এই বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির অর্থনীতিবিদরা। বর্তমান সরকার মাত্র 4 মাসের মাথায় একটি জাতীয় বাজেট তৈরি করেছেন, প্রণয়ন করেছেন এবং সেটি জাতির সামনে তুলে ধরেছেন। সেই জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। মূল্যস্ফীতি প্রবৃদ্ধি, বিনিয়োগ ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলেন সিপিডির অর্থনীতিবিদরা। আগামী অর্থবছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, 47.1% হবে এবং অপারেটিং ব্যয় বাড়বে 6.7%, যেটাকে না একটা ভালো, আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও দেখা যাচ্ছে যে এইটা সরকারি ব্যয়ের 32%, বর্তমান অর্থবছরে 25.4%, সেটার চাইতে বাড়বে। আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই 2026-এর প্রথম অর্থবছরের প্রথম 10 মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থবছরে 2026 অর্থবছরের সংশোধিত বাজেটে সেখানে 7% ধরা হয়েছে, কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ, সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে এখন আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, অনেক ধরনের ভালো উদ্যোগ নিতে হবে। সরকারকে সতর্ক করে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, সরকারের ব্যয় যদি উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও বিনিয়োগ না বাড়ায়, তবে তা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। ভৌত অবকাঠামোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণ, সামাজিক কল্যাণ, এইগুলো কিন্তু তাদের কেন্দ্রে চলে এসেছে এই বাজেটের একটা দর্শনের মধ্যে। কারণ এই নামটার মধ্যেও তাদের একটা মূল যে অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক অর্থনীতি, সেটার উপরে জোর দেওয়া হয়েছে। তো আমরা সবশেষে বলি যে আসলে বাজেটটার আকার নিয়ে যেটাই বলি না কেন, বা আকার নিয়ে কোনো চিন্তার কিংবা আলোচনার কোনো অবকাশ থাকা উচিত না। মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে কতখানি বাস্তবায়ন হলো, আমাদের যে ধারাবাহিকভাবে বাস্তবায়নের দুর্বলতা, সেটা কতখানি কাটিয়ে উঠতে পারলাম। কারণ বাস্তবায়ন না হলে এই যে খাতওয়ারি লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে না। এবং এটা করতে হলে আসলে সংস্কার, প্রাতিষ্ঠানিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ইত্যাদি বাড়াতে হবে। সরকারের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েও দ্বিমত পোষণ করেন সিপিডির অর্থনীতিবিদরা। প্রথম যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা হলো যে তারা একটা প্রাক্কলন করেছেন, যেগুলো আপনারা দেখবেন যে বেসলাইন যেটা তারা ঠিক করেছেন 2025-26, যেটার উপরে ভিত্তি করে প্রবৃদ্ধিটা আসবে সব জায়গায়। সেটা সম্পদ আহরণের কথা বলি, সেটা আমাদের বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট, যেটা প্রাইভেট সেক্টরে ক্রেডিট আপটেক, সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। এখানেই হলো বাজেটের একটা বড় শৃঙ্খলা, এটা বাস্তবায়ন করতে যে শৃঙ্খলার দরকার হবে, সেখানে কিন্তু একটা দুর্বল এখানে ভিত্তিটার উপরে এখানে প্রাক্কলনগুলি করা হয়েছে। আমাদের রপ্তানি প্রথম 10 মাসে হলো নেগেটিভ, 1.8%-এর মতো নেগেটিভ। সেখানে আমরা ধরছি যে এবছর আমাদের রপ্তানি হবে 8.7% গ্রোথ। আমাদের ইনফ্লেশন, যেখানে অলরেডি আমাদের এখন চলে আসছে এটা 8.5-এর উপরে, সেখানে প্রাক্কলন করা হচ্ছে যে তার নিচে হবে। আমাদের যে বিনিয়োগ, সেটার যে প্রাক্কলন করা হয়েছে, আমাদের 5,88,000 কোটি টাকার উপরে
18% একটা গ্রোথ ধরা হয়েছে সম্পদ আহরণের। অথচ আমরা জানি যে এটা আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে হলো এটা 25-30%। সো এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। 2026-27 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো প্রয়োজন ছিল বলে মনে করে সিপিডি। করমুক্ত আয়ের সীমাটা আসলে বর্তমানে যে এত উচ্চ মূল্যস্ফীতি সেইটাকে কতখানি আসলে ক্যাপচার করতে পেরেছে, সেই অনুযায়ী কতখানি এই বাড়ানোটা হয়েছে 3.5 লক্ষ থেকে 3,75,000 টাকা, সেটা একটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আসলে এটা আরেকটু করমুক্ত আয়ের সীমাটা আরেকটু বাড়ানোর প্রয়োজন ছিল দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে। বরাবরের মতোই অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা আবাসন খাতে বিনিয়োগের সুযোগ বহাল রাখার সমালোচনা করেছে সিপিডি। অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত নয়, তার কারণ যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না, কারণ এটা যারা সঠিকভাবে দিচ্ছেন তাদের জন্য এটার একটা অনুৎসাহ সৃষ্টি করে যে আমি এইবার না দিয়ে যদি পরবর্তীতে দেই তাহলে আমি একটা বাড়তি সুবিধা দিয়ে তো দিতে পারি, তাহলে এইবার কেন দিব, এটার কারণে একটা সমস্যা হয়। আর রাজনৈতিকভাবেও এটা ইতিবাচক না, তার কারণ সাধারণ মানুষ মনে করেন যে এই যে দেখো যারা নাকি দুর্নীতি করেছে, যারা নাকি অনেক সময় ট্যাক্স ঠিক মতো দেননি তাদেরকে একটা সুবিধা দেওয়া হলো আর আমাদের উপরে কর দেওয়া হচ্ছে। সুতরাং রাজনৈতিকভাবেও অর্থনৈতিক, নৈতিক এবং রাজনৈতিক তিনভাবেই আমরা এটাকে অ্যাটাক করেছি। বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থার উপর সরকারের অত্যধিক নির্ভরশীলতার বিষয়েও সতর্ক করেছে সিপিডি।